এইচডি হোমিও মেডিকেল একাডেমিতে সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি। এটা আমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সিলেবাস অন্তর্ভুক্ত, যদিও প্রথম বর্ষে পড়ানো হয় কিন্তু পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষে। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম টিস্যু, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমরা টিস্যুটা রিপিট করব। যে সংজ্ঞাটা হচ্ছে কি, কালেকশন অফ সেলস হ্যাভিং সিমিলার মরফোলজিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ফাংশন, অর্থাৎ একই রকম গঠন এবং একই রকম কাজ সম্পন্ন কতগুলো কোষ বা সেলের সমষ্টিকে আমরা বলি টিস্যু। এটা 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোজক কলা, মাসেল টিস্যু বা পেশিকল এবং নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। আমরা বলেছিলাম যে আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অংশের মধ্যে এই 4 ধরনের টিস্যুই কিন্তু থাকে। যে একটা টিস্যু যে নির্দিষ্ট একটা জায়গায় থাকবে তা কিন্তু না। আমার যেখানে মাসেল থাকবে, এই মাসেলের মধ্যে আমার নার্ভাস টিস্যু থাকবে, এখানে আমার একটা কাভারিং থাকবে অর্থাৎ ইপিথেলিয়াম টিস্যু থাকবে, এই মাসেলটা অন্য একটা মাসেলের সাথে অথবা হাড়ের সাথে যুক্ত থাকবে, তার মানে এখানে আমার একটা কি থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে। এই জন্য প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক ধরনের টিস্যুই আমরা পাবো। তারপর আমরা উদাহরণ দেওয়ার সময় বোঝার সুবিধার্থে এক এক জায়গার টিস্যু নিয়ে এক একটা উদাহরণ আমরা দেব। ইপিথেলিয়াল টিস্যু কি ছিল, যেটা শরীরের ভিতর এবং বাইরের আবরণ তৈরি করে, সেটা ছিল ইপিথেলিয়াল টিস্যু। এটা ছিল 2 ধরনের, একটা ছিল সিম্পল ইপিথেলিয়াল টিস্যু সরল আবরণী কলা, এবং কম্পাউন্ড ইপিথেলিয়াল টিস্যু বা যৌগিক আবরণী কলা। সিম্পলটা ছিল এটা সিঙ্গেল লেয়ার অর্থাৎ এক স্তর বিশিষ্ট। এর উদাহরণ ছিল বা দেখতে কেমন ছিল এই টিস্যুগুলো, একটা ছিল স্কোয়ামাস ইপিথেলিয়াল, যেটা আমাদের বডিতে ব্লাড সেলের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে পাওয়া যায় অর্থাৎ মাছের আইসের মতো। এরপর হচ্ছে কিউবয়েডাল ইপিথেলিয়াল, যেটা আমাদের ওভারির মধ্যে থাকে, ওভারির টিস্যুর মধ্যে কিউবয়েডাল ইপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়। কলামনার ইপিথেলিয়াল, যেটা হচ্ছে কি লম্বা লম্বা কলাম অর্থাৎ পিলার আকৃতির, এটা ইন্টেস্টাইনের মধ্যে পাওয়া যায়। এবং সিউডো স্ট্র্যাটিফাইড, মিথ্যা স্তরিত, অর্থাৎ মনে হবে দেখতে এটা স্তূপ করা, একটার উপর আরেকটা স্তূপ করা, কিন্তু আসলে স্তূপ করা না, এটা মূলত একটা সেল, একটা টিস্যু। এটা হচ্ছে ট্রাকিয়া, অর্থাৎ আমাদের শ্বাসনালীর মধ্যে এই টিস্যুটা থাকে। কম্পাউন্ড ইপিথেলিয়াল ছিল কি মাল্টি লেয়ার, বহু স্তর বিশিষ্ট, যেটা দেখতে ছিল স্কোয়ামাস মাছের আইসের মতো কিন্তু একটু শক্ত টাইপের। এই শক্ত আবরণকে বলা হয় কেরাটিনাইজড। কেরাটো শব্দ হচ্ছে একটু শক্ত বা শিংয়ের মতো যে টিস্যুগুলো, এটা হলো কেরাটিনাইজড টিস্যু। এটা আমাদের ইপিডার্মিস অর্থাৎ চামড়ার উপরের লেয়ারের টিস্যুতে পাওয়া যায়। এবং স্কোয়ামাস নন কেরাটিনাইজড, যেটা হচ্ছে আমাদের মুখের ভিতরে বা ইসোফেগাস খাদ্যনালীর ভিতরে যে সফট মসৃণ যে পার্টটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড স্কোয়ামাস ইপিথেলিয়াল টিস্যু। কিউবয়েডাল টিস্যু যেটা ঘনকাকৃতি, সেটা হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড, ধর্মগ্রন্থিতে থাকে। কলামনা লম্বা লম্বা, এটা হচ্ছে কনজাংটিভ অর্থাৎ আমাদের চোখের যে সামনের একটা স্বচ্ছ যে পর্দা থাকে এখানে পাওয়া যায়। ট্রানজিশনাল মানে রূপান্তর, এটার টিস্যুগুলো চেঞ্জ হয়, যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেটার্স অর্থাৎ মূত্র নালী, মূত্রথলি, এখানে পাওয়া যায়। এই ছিল আমাদের কম্পাউন্ড ইপিথেলিয়াল। আমরা ছবিতে দেখেছিলাম প্রত্যেকটা টিস্যুগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে। ফাংশন ছিল কভারিং, প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন এন্ড লুব্রিকেশন, অর্থাৎ আবরণের কাজ হচ্ছে আবরণ বা ঢাকা দেওয়া, প্রতিরক্ষা করা, কোনো কিছু ক্ষরণ করা, এবং সেখান থেকে কি অ্যাবজর্ব মানে শোষণ করা, পাশাপাশি তৈলাক্ত করা অর্থাৎ পিচ্ছিল ভাব তৈরি করা। কানেকটিভ টিস্যুর মধ্যে ছিল যে টিস্যুগুলো কোনো আমাদের বডির বিভিন্ন অংশ বা বিভিন্ন কাঠামোকে কি করে, যুক্ত করে, কানেক্ট করে একটার সাথে আরেকটা, সেটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু। এটা ছিল 3 ধরনের, একটা ছিল একটু নরম টাইপের লুজ রেগুলার কানেকটিভ টিস্যু বলা হয়, একটা ছিল ডেন্সি ঘন কানেকটিভ টিস্যু, এবং একটা হচ্ছে স্পেশালাইজড বিশেষ যোজক কলা কানেকটিভ টিস্যু। লুজ রেগুলারটা ছিল 2 ভাগ, একটা ছিল কোলাজেন ফাইবার। কোলাজেন আমরা বলেছিলাম যে প্রোটিন অর্থাৎ দড়ির ন্যায় এক ধরনের ফাইবার, আঁশ টাইপের শক্ত। এটা সাধারণত আমাদের স্কিনের নিচে থাকে এবং এক মাসেল থেকে আরেক মাসেলকে যুক্ত করে। এরপর ছিল ইলাস্টিক ফাইবার, যে ফাইবারগুলো একটু লম্বা মতো, টানলে লম্বা হয়, হ্যাঁ রাবারের মতো, এটা হলো ইলাস্টিক ফাইবার। যেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে থাকে এবং এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ বুক থেকে পায়ুপথ পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাতে এই টিস্যুগুলো পাওয়া যায়। ডেন্সি কানেকটিভ টিস্যু, এটা বেশিরভাগ ফাইবার দিয়ে তৈরি এবং খুব সেল আমার শক্ত টাইপের থাকে এগুলো। এই ডেন্সিটা আবার 3 ধরনের, একটা হচ্ছে ডেন্সি ইরেগুলার, যেটা আমাদের স্কিনের ডার্মিস অংশ অর্থাৎ মূল স্কিনের যে পার্টটা সেটাতে থাকে। ডেন্সি রেগুলার কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে লিগামেন্ট এন্ড টেন্ডন অর্থাৎ আমাদের এই যে
মাংসপেশিগুলো হাড়ের সাথে একটা দড়িন্নয় টিস্যু দিয়ে কি থাকে, এরকম টানা দেওয়া থাকে, যুক্ত থাকে, এবং একটা মাসেল থেকে আরেকটা মাসেল যেন না ছুটে যায় এরকম কানেক্ট করা থাকে। এটা বলে ডেন্সি রেগুলার, যাকে আমরা বলি লিগামেন্ট এন্ড টেন্ডন। আমাদের পায়ের গোড়ালির মধ্যে, এই যে হাতের যে জায়গায়, যত জায়গায় জয়েন্ট আছে এখানে লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে। এরপর হচ্ছে ডেন্সি ইলাস্টিক টিস্যু, যেটা টানলে যে রাবারের মতো লম্বা হবে। ব্লাড ভেসেলে পাওয়া যায়, ট্রাকিয়াতে পাওয়া যায়, লাংসে পাওয়া যায়। এরপর আমরা যেটা বলেছিলাম যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এটা বিশেষ ধরনের টিস্যু যেগুলো নর্মাল কানেকটিভ টিস্যুর মতো না। যেমন রেটিকুলার কানেকটিভ টিস্যু, এটা দেখতে জালের মতো থাকে। এটা আমরা পাই আমাদের বোন মেরুর মধ্যে, রক্ত মজ্জা, যেটা অস্থি মজ্জা, রক্ত যেখানে তৈরি হয়। 2 নাম্বার ছিল অ্যাডিপোস কানেকটিভ টিস্যু। অ্যাডিপোস মানে হচ্ছে চর্বিযুক্ত, চর্বি। অ্যাডিপোস টিস্যু চর্বিযুক্ত যে টিস্যুগুলো, একটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোস, একটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোস। হোয়াইট অ্যাডিপোসটা পাওয়া যায় আমাদের কিডনিতে, ব্রেস্টের মধ্যে, স্তনে পাওয়া যায়। আর ব্রাউন অ্যাডিপোসটা পাওয়া যায় ছোট বাচ্চাদের, নিউবর্ন বেবির বডিতে হচ্ছে ব্রাউন অ্যাডিপোস টিস্যুটা পাওয়া যায়। এছাড়া কার্টিলেজ, বোন এন্ড ব্লাড, এগুলো সবই স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। রক্ত, হাড়, এবং এখানে যে কি থাকে কুরকুরে হাড় বলি আমরা, তরুণাস্থি, কার্টিলেজ, এগুলো সবই স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এই ছবিটা দেওয়া ছিল, ছবিটা আমরা দেখেছিলাম। কাজটা নিয়ে আলোচনা করি। কাজ ছিল কি, কানেক্ট করা, যুক্ত করা, সাপোর্ট, ভার বহনে সহায়তা করা, প্রোটেক্ট, রক্ষণাবেক্ষণ করা বা রক্ষা করা, রেসিস্টিয়ারিং, যেন হাত বা মানে কোনো কিছু সহ্য করতে পারে, প্রতিহত করতে পারে, অর্থাৎ না ছিঁড়ে যায়, এরকম ভাবে প্রতিহত করে। ট্রান্সপোর্টেশন, পরিবহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, রক্ত, আমাদের পুরো পুষ্টি, তারপরে হরমোন, এনজাইম রক্ত ক্যারি করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ডিফেন্ড অফ দ্য বডি, প্রতিরক্ষা, শরীরের কি করে রক্ষা করে। স্টোর এনার্জি, সঞ্চিত করে, বিভিন্ন খাদ্য বা শক্তি কি করে, সঞ্চয় করে। এটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর কাজ। আমরা এই পর্যন্ত গত ক্লাসে পড়লাম বা রিভিশন দিলাম। আমাদের আজকের টপিক ছিল এই টিস্যুর বাকি অংশ, যেটা 3 নাম্বার টিস্যু, মাসেল টিস্যু, বাংলা বলি পেশি কলা। মাসেল টিস্যু ইজ দ্য টিস্যু হুইচ ফর্মস দ্য সফট পার্ট অফ দ্য বডি, অর্থাৎ আমার শরীরের যে নরম অংশ। কারণ গোস্ত না থাকলে আমরা কোনো সময় ওই যে কোনো শুকনা হালকা পাতলা কোনো কি বলে, কোনো বাচ্চাকে দেখলে বা কোনো বড় মানুষকে দেখলে আমরা কি বলি, যে শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, শুধুমাত্র কি দিয়ে তৈরি, হাড় দিয়ে তৈরি, হাড্ডি দিয়ে তৈরি। তার মানে এই মাসেলটা হচ্ছে আমার শরীরের নরম অংশগুলো তৈরি করে, সফট পার্ট তৈরি করে। এই টিস্যুগুলোকে আমরা বলি মাসেল টিস্যু। এর ক্লাসিফিকেশন হচ্ছে 3 ধরনের। কিভাবে ক্লাসিফিকেশন করছে বলছে, অন দ্য বেসিস অফ মরফোলজি এন্ড স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুযায়ী এটাকে 3টা ক্যারেক্টারে ভাগ করা হয়, 3টা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, অর স্ট্রিয়াটেড মাসেল, অর ভলান্টারি মাসেল। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের পেশিগুলো 2 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আসলে শর্টকাট বলে সহজে বললে এইভাবেই হয়, কিন্তু মেডিকেল যেহেতু এটা একটু ডিটেলস পড়ানো হয়, এই কারণে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, প্রথমত হচ্ছে ঐচ্ছিক পেশি, যে পেশিগুলো আমরা ধরতে পারি, টাচ করতে পারি, যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের কি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটাই হচ্ছে আমাদের কি ঐচ্ছিক পেশি, যাকে আমরা বলি ভলান্টারি মাসেল। ভলান্টারি, যে নিজের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, এদেরকে মুভমেন্ট করাতে পারি। অনৈচ্ছিক পেশি কোনটা, ইনভলান্টারি, যেসব পেশিগুলোকে আমরা ধরতে পারি না, ছুতে পারি না, টাচ করতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইনভলান্টারি মাসেল। যেমন ধরেন আমাদের হাতের মাসেল, এই যে বুকের বাইরের দিকের মাসেল, তারপর আমাদের কি পিঠের মাসেল, নিতম্বের অংশ, থাই, পা, অর্থাৎ যেগুলো আমরা টাচ করতে পারি, আমরা মুভ করতে পারি, এগুলো হচ্ছে সব ভলান্টারি মাসেল। এই ভলান্টারি মাসেলটাই হচ্ছে আমাদের কিসের, এই যে হাড় যে থাকে, হাড়ের সাথে লাগানো থাকে। এই ভলান্টারি মাসেল গুলো দেখবেন প্রত্যেকটা যেগুলো আমরা ধরতেছি, ছুতে পারতেছি, প্রত্যেকটার সাথে হাড়ের কানেকশন আছে, অর্থাৎ হাড়ের সাথে যুক্ত। এজন্য এগুলোকে বলা হয় স্কেলেটাল মাসেল, মানে আমাদের কঙ্কালের সাথে, অস্থির সাথে যুক্ত। এই মাসেল গুলোকে যদি আমরা ডিসেক্টিং করি, ভাগ ভাগ করি, পার্ট পার্ট করি, তখন দেখা যাবে এগুলো একটু লম্বা লম্বা দাগ টাইপের, একে বলা হয় স্ট্রিয়াটেড, দাগযুক্ত মাসেল। তাহলে কি নাম পেলাম আমরা 1 নম্বরে, স্কেলেটাল মাসেল বা স্ট্রিয়াটেড মাসেল অথবা ভলান্টারি মাসেল। আমরা সহজে মনে রাখার জন্য আগে বলবো ভলান্টারি, ঐচ্ছিক, যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের মুভমেন্টে থাকে, তাদেরকে আমরা সহজে টাচ করতে পারি, নড়াচড়া করতে পারি। তাহলে এই মাসেলগুলি কিরকম থাকে, আমাদের হাড়ের সাথে লাগানো থাকে, কঙ্কালের সাথে লাগানো থাকে, এজন্য এটাকে বলা হচ্ছে স্কেলেটাল মাসেল।
এবং দেখতে কিরকম, এগুলো স্ট্রিয়াটেড, দাগযুক্ত, এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঠিক এটার বিপরীত, যে পেশিগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, যেগুলো নড়াচড়া আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, এটা হচ্ছে ইনভলান্টারি মাসেল। যেমন ধরেন আমার পেটের ভিতরের মাসেল স্টোমাক, আপনি চাইলে, আমি চাইলে স্টোমাককে আমি ধরতে পারবো না, আমার লিভার ধরতে পারবো না, আমার কিডনির মাসেল গুলোকে ধরতে পারবো না, এগুলো হচ্ছে আমাদের কি, এই ফুসফুস ধরতে পারবো না, হার্টকে ধরতে পারবো না, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনভলান্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশি। এই মাসেলগুলি সাধারণত স্মুথ হয়, এদের সাথে হাড়ের সাথে সরাসরি লাগানো থাকে না, হাড়ের সাথে অ্যাটাচ থাকে না, এগুলো বলা হচ্ছে স্মুথ মাসেল। নন স্কেলেটাল বলা হয় স্মুথ, ঠিক আছে, অথবা নন স্ট্রিয়াটেড। এগুলোকে ডিসেক্টিং করলে যদি আমরা ভাগ ভাগ করি, যদি এটাকে বের করে আনতে পারি, তখন দেখা যাবে কি এখানে কোনো দাগ যুক্ত নাই, দাগবিহীন মাসেল। ক্লিয়ার? এখন দেখেন, এই যে হৃদপেশি, কার্ডিয়াক মাসেল, আমি হার্টের কথা বললাম, হার্টটাকে যদি আমরা অনিচ্ছিক পেশি বলি, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এটা অনিচ্ছিক পেশি ঠিক আছে, কিন্তু এটা নর্মাল এই যে ইনভলান্টারি মাসেল না। এই কার্ডিয়াক মাসেল হচ্ছে এমন এক স্পেশাল ধরনের মাসেল, এখানে কিন্তু বলা হচ্ছে কি এটা স্পেশাল, বিশেষ, যেটা নর্মাল অন্য কোনো ইনভলান্টারি মাসেলের সাথে মিলবে না। এটা দুনিয়ার মধ্যে এক জায়গার মধ্যেই এই মাসেলটা পাওয়া যায়, এই টিস্যুটা পাওয়া যায়। সেটা কোথায় থাকে? আমাদের হার্টের মধ্যে। অর্থাৎ হার্টের মধ্যে যে মাসেল দিয়ে হার্টটা তৈরি, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক শব্দ অর্থ মানে হচ্ছে হার্ট, পাওয়া যাবে কোথায়? হার্টের মধ্যে। কিন্তু বাকিগুলো, যেমন ধরেন স্টোমাকের যে মাসেল থাকে, এই মাসেলটা হয়তো আমার ইন্টেস্টাইন অথবা আমার লিভার অথবা আমার কি যে লাংস, এখানের মধ্যে মিল থাকবে, এই জন্য এটাকে এখনো আলাদা করা যাবে না। কিন্তু কার্ডিয়াকটা টোটালটাই আলাদা, এটা কারোর সাথে মিলবে না, এই জন্য এটাকে কার্ডিয়াক মাসেলটাকে আলাদা রাখা হয়েছে, যেটা শুধুমাত্র পাওয়া যায় কোথায়? হার্টের মধ্যে। এই হচ্ছে আমাদের মাসেল টিস্যু, এই কথাগুলি এখানে বলা আছে, আমরা একটু পড়ি। স্কেলেটাল মাসেল অর স্ট্রিয়াটেড মাসেল অর ভলান্টারি মাসেল, ইট ইজ দ্য মাসেল, এটা এমন ধরনের পেশি, হুইচ ইজ অ্যাটাচড উইথ দ্য স্কেলেটন, যেটা আমাদের কি হাড়ের সাথে অ্যাটাচ করা থাকে, অ্যান্ড ইজ স্ট্রিয়াটেড, যেটা হচ্ছে কি দাগযুক্ত দেখতে, অ্যান্ড ইটস মুভমেন্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ এ পার্সন, তার যা নড়াচড়াটা কি কোন একটা পার্সনের কি কন্ট্রোলে থাকবে, কোন একটা ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে, সেগুলোকে বলা হচ্ছে স্কেলেটাল মাসেল অর স্ট্রিয়াটেড মাসেল বা ভলান্টারি মাসেল। যেমন এক্সাম্পল হিসেবে আসি, বাইসেপ, এই যে আমরা আমাদের পেশি যদি আমরা এরকম ব্যায়ামের মতো করি, এই জায়গাটা হচ্ছে বাইসেপ। ঘাড়ের উপরে যে পেশি, এটাকে ডেলটয়েড বলা হয়, ডেলটয়েড মাসেল। এবং গ্লুটিয়াল, আমাদের নিতম্বের মাসেলকে বলা হয় গ্লুটিয়াল মাসেল, ঠিক আছে? তাহলে এগুলো সব কি ভলান্টারি মাসেল। স্মুথ মাসেল অর নন স্টিয়ার্টেড মাসেল অর ইনভলান্টারি মাসেল, এটা কোথায়? দিস মাসেলস আর নট অ্যাটাচড উইথ দ্য স্কেলেটন, যে বললাম, যেটা আমাদের কঙ্কাল বা হাড়ের সাথে কি লাগানো না, যুক্ত না, এন্ড নট স্ট্রিয়াটেড, যেটা দেখতে দাগযুক্ত না, দাগ নাই, দাগবিহীন, এন্ড নট আন্ডার দ্য কন্ট্রোল অফ এ পার্সন, কোন ব্যক্তির অধীনে না, ব্যক্তি চাইলেও একে ধরতে পারবে না, মুভমেন্ট করতে পারবে, এটা তার মতো স্বাধীনভাবে চলতেছে। যেমন মাসেল অফ স্টোমাক, পাকস্থলীর মাসেল, ইন্টেস্টাইন, ইউরিনারি ব্লাডার, ব্লাড ভেসেল, এটসেট্রা। 3 নম্বর হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হৃদপেশি। দিস ইজ এ স্পেশালাইজড টাইপ মাসেল, যেটা হচ্ছে বিশেষ ধরনের, যে বলছে স্পেশালাইজড। আমরা কিন্তু স্পেশালাইজড এর আগে একটা জায়গাতে ব্যবহার করেছিলাম, কোন জায়গাতে একটু বলেন তো একজন? এর আগে আমাদের স্পেশালাইজড মাসেল ছিল কোথায়? কোন জায়গায় ছিল, কে বলতে পারবেন? আমির হামজা, বলেন তো কোথায় ছিল? কানেকটিভ টিস্যু কি স্যার, মনে পড়ছে না। হ্যাঁ, কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের স্পেশাল একটা ছিল, যেমন ব্লাড, বোন, কার্টিলেজ, এডিপাস, এগুলো সব কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কাজে খেয়াল রাখবেন স্পেশালাইজ শব্দটা কোথায় কোথায় আছে। তাহলে আমরা কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু স্পেশালাইজ শব্দটি পেয়েছিলাম। এই যে আবার কার্ডিয়াক মাসেল, এখানে মাসেল টিস্যুর মধ্যে আমাদের স্পেশাল আছে, সেটা কোনটা? কার্ডিয়াক মাসেল। এটা পাওয়া যায় কোথায়? এই যে হার্টের মধ্যে। হার্টের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এগুলো আমাদের দুইটা পার্ট। ওকে, এই যে দেখেন স্কেলেটাল মাসেল গুলো কিরকম থাকবে, দেখেন দাগ 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 যুক্ত মাসেল থাকে,
এবং এই যে স্মুথ মাসেলটা হচ্ছে দেখেন কোনো এটা কিনায় কোনো দাগ নাই। কার্ডিয়াক মাসেলটা কোনোটার সাথে মিলে না, হ্যাঁ, একটু ভিন্ন রকমের, যদি এটা কিছুটা অংশ আছে এটার মতো আছে কিন্তু মিলবে না। এটা থাকবে অ্যাটাচ থাকবে কোথায়, স্কেলেটাল মাসেলটা অ্যাটাচ থাকবে কার সাথে? হাড়ের সাথে। হাড়ের সাথে। আর এই স্মুথটা এটা হাড়ের সাথে যুক্ত থাকবে না। কার্ডিয়াকটা এটা পাওয়া যাবে কোথায়? অনলি হার্টের মধ্যে, ঠিক আছে। ফাংশনটা আমরা যদি দেখি, ফাংশনস অফ মাসেল টিস্যু, প্রথম হচ্ছে কি হেল্পস ইন মুভমেন্ট, আমাদের নড়াচড়াতে সহায়তা করে। মেইনটেইন পোশ্চার, এই যে আমি যে বসে আছি সুন্দর মতো অবস্থান করতেছি, হ্যাঁ, আমার যদি গোস্ত না থাকতো তাহলে হয়তো আমার কোনো দিকে উঁচু নিচু হয়ে বসতো, ঢেলান দিয়ে বসতে হতো। তাহলে আমাদের যার যার যে হাঁটার অবস্থান বা দাঁড়ানোর অবস্থান বা বসার অবস্থান, শোয়ার অবস্থান, এইগুলি সবই সম্ভব হয় আমাদের কিসের জন্য? এই মাসেলের কারণে, পেশির কারণে। তাহলে মেইনটেইন পোশ্চার। স্টেবিলাইজড জয়েন্টস, আমাদের সন্ধি স্থানকে, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এই যে আমার কঙ্কাল তন্ত্র হচ্ছে আমার বডির ফ্রেম, বডি তৈরি করার জন্য যে কাঠামোটা সেটা হচ্ছে আমাদের কঙ্কাল। এর উপরে আমাদের কি দরকার? মাসেলের গাঁথনি দরকার, অর্থাৎ মাংসপেশিগুলো এই হাড়কে আটকে রাখে, যার কারণে এই জয়েন্ট গুলো আমাদের সন্ধিস্থানটা কি থাকে? স্থির থাকে। না হলে কি হতো? নড়াচড়া যখন আমরা করতাম, এই যে কি হতো, এক জায়গার মাংসটা একদিকে উপরে চলে যেত আর একদিকে এটা নিচের দিকে চলে আসতো। এই কারণে কিন্তু এই মাসেলটা আমাদের জয়েন্টটাকে স্থির করে রাখে, যখন আমরা নড়াচড়া করি ছুটে যায় না। এর উপর আবার সে কি করতেছে? কানেকটিভ টিস্যু দিয়ে আবার সতর্কতা হিসেবে যুক্ত করে দিচ্ছে, এবং এটাকে সুন্দর দেখার জন্য আবার কি করতেছে? আমাদের আবরণী কলেপিথেলিয়া দ্বারা সুন্দর করে আবার আবৃত করে ফেলতেছে। দেখেন প্রত্যেকটা টিস্যু কিন্তু আলাদা আলাদা তার কাজ করে যাচ্ছে, এবং এই মাসেলের কারণে, পেশির কারণে আমাদের বডিতে তাপ উৎপাদন হয়, জেনারেট হিট, তাপ উৎপাদন হয়। তাহলে কি হলো? হেল্পস ইন মুভমেন্ট, মেইনটেইন পোশ্চার, স্টেবিলাইজ জয়েন্টস, জেনারেট হিট, তাপ উৎপাদন করে। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ টিস্যু, নার্ভাস টিস্যু। ছোট্ট, এটা কোনো পার্ট নাই, এটা একদম মানে ক্লাসিফিকেশন ছাড়া, আগের গুলোতে সবগুলোতে পার্ট ছিল। দেখেন, ইট ইজ এ স্পেশালাইজড টাইপ অফ টিস্যু, এই টোটালটা বিশেষ টিস্যু, স্পেশালাইজড। তাহলে আমরা স্পেশালাইজড মোট কয় জায়গাতে পেলাম? স্যার 3 জায়গাতে। 3 জায়গাতে। 3 ধরনের টিস্যুর মধ্যে স্পেশাল, একটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে স্পেশাল একটা পার্ট আছে, আমার মাসেল টিস্যুর মধ্যে একটা স্পেশাল পার্ট আছে যেটা হচ্ছে আমাদের কি কার্ডিয়াক টিস্যু, আর নার্ভাস টিস্যুটা পুরোটাই হচ্ছে স্পেশাল, এটা কারোর সাথে মিলবে না। এই জন্য বলছে ইট ইজ এ স্পেশালাইজড টাইপ অফ টিস্যু হুইচ কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট, যা আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে এবং সমন্বয় করে অফ দ্য বডি। এবং দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভ টিস্যু ইজ নিউরন, এই যে নিউরনের যে গঠন এবং কাজ করবে তার সর্বনিম্ন যে পার্ট, যে এককটা, সেটাকে আমরা কি বলি? যে নার্ভাস টিস্যুর এককটাকে আমরা বলি নিউরন, ঠিক আছে। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন আমরা নিউরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের নার্ভাস টিস্যুটা হচ্ছে স্পেশাল টিস্যু, এবং এর সবচাইতে নিম্ন পার্ট বা একক হচ্ছে কি কাজের একক এবং গঠন, সেটা হচ্ছে নিউরন, এবং এটা আমাদের কি বডিকে কন্ট্রোল করে এন্ড কোঅর্ডিনেট করে। এর কাজটা কি? ফাংশনস রিসিপশন অফ ইম্পালস, আমরা যে অনুভূতিটাকে সে কি করে? রিসিভ করে, আগে রিসিপশন, অনুভূতিটাকে গ্রহণ করবে। অর্থাৎ আমার পায়ের বা পিঠের বা শরীরের কোনো এক জায়গাতে একটা ব্যথার অনুভব হলো, আমি ব্যথা পেলাম, এই যে আমি যে ব্যথাটা পেলাম, আমি যে টের পেয়ে গেলাম, সাথে সাথে কি করতেছে? আমার ওই যে ব্যথার অংশ থেকে নার্ভের মাধ্যমে, নিউরনের মাধ্যমে সে তথ্য কি করতেছে? পাস করতেছে যে এখানে কোন একটা আঘাত আসছে, সে চট করে তখন সেটা নিয়ে যায় কোথায়? আমার ব্রেনে। তাহলে প্রথম হচ্ছে সে যে ব্যথার অনুভূতিটাকে, আমার অনুভূতিটাকে সে কি করলো? রিসিভ করলো, গ্রহণ করলো। পাশাপাশি সে ট্রান্সমিশন অফ ইম্পালস, এই অনুভূতিগুলোকে সঞ্চালন করলো, মুভমেন্ট করে দিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আমার হেডকোয়ার্টারে, ব্রেইনে। এখানে সে কি করতেছে? কালেকশন, সংগ্রহ করতেছে, ইন্টিগ্রেশন, একত্র করতেছে অফ ইম্পালস, সমস্ত অনুভূতি, সমস্ত উদ্দীপনাগুলোকে সে কি করে? কালেকশন করে আবার এখান থেকে একত্রে করতেছে। পরবর্তীতে ওখান থেকে আবার সে কি করবে? বিচার বিশ্লেষণ করে কি করতে হবে তার কমান্ড আবার ওখানে দিয়ে আমাদের সমস্ত শরীরে সে পৌঁছায় দিচ্ছে। এই হচ্ছে নার্ভাস টিস্যুর কাজ। এই যে এরকম, এই যে এগুলো হচ্ছে এক একটা নিউরন, এই যে
দেখেন মাঝখানে একটা গোলাকার এবং এই যে লম্বা লম্বা লেজের মতো এবং চারপাশে কাটার কাটার মতো এরকম একটার সাথে আর একটা যুক্ত করা থাকে। এইভাবে আমাদের শরীরের উদ্দীপনা অনুভূতি গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। এই হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। এই যে এটা হচ্ছে একটা সিঙ্গেল নিউরনের স্ট্রাকচার। আমরা আবার নার্ভাস সিস্টেম এটা আবার আলোচনা করবো। এই যে এটা মূল অংশ, বডি অংশ, এটা হচ্ছে লেজের অংশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 4 ধরনের টিস্যুর ছবি। এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, আবরণী, এই যে নার্ভাস টিস্যু, মাসেল টিস্যু এবং কানেকটিভ টিস্যু। এই 4 ধরনের মূল টিস্যু। টোটাল টিস্যুটা আজকে আমরা রিভিশন দিলাম এবং ফিনিশিং দিলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আরেকটা চ্যাপ্টার শুরু করে দেবো আজকে, যেহেতু আমাদের টোটাল সিলেবাসটা অনেক বড়। কারো কোনো প্রশ্ন আছে এখানে, বা কেউ কোনো অংশ বুঝেন নেই? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি একটু র্যান্ডমলি কয়েকজনকে প্রশ্ন করবো, 1 মিনিট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমাদের যে মানে সেকেন্ড ইয়ারে যে স্যার অ্যানাটমি যে বইগুলা, এগুলা স্যার আমাদের বইগুলা কিনতে হবে, মানে কোথা দিয়ে কিনবো? আচ্ছা, বইগুলো কোথা থেকে কিনবেন না? আপনি কোন ইয়ারে আছেন? সেকেন্ড ইয়ারে? জি স্যার, সেকেন্ড ইয়ার আছি। আচ্ছা, সেকেন্ড ইয়ারের জন্য কোন এলাকাতে আপনার বাসা? স্যার আমি আছি উত্তরখান। উত্তরখান। সাধারণত আমাদের হোমিওপ্যাথিক কলেজের প্রত্যেকটা কলেজে নিজস্ব লাইব্রেরি থাকে, অথবা লাইব্রেরির সাথে বা অফিসের সাথে যুক্ত আমাদের অনেকজন কর্মকর্তা বা কর্মচারী থাকেন। তো তারা অনেকে এই বইগুলো সাপোর্ট দেন স্টুডেন্টদেরকে, যেন তারা সহজে বইগুলো পায়। আপনার কলেজের ওখানে আশেপাশে খোঁজ করবেন, অথবা অনেক কলেজের পাশে লাইব্রেরি থাকে এরকম বিভিন্ন আমাদের মেডিকেলের বই বা হোমিওপ্যাথিক বই বিক্রি করার জন্য, ওখানে খোঁজ নিবেন। পাশাপাশি আমাদের অনলাইনে অনেক ভাইয়েরা এবং অনেক প্রতিষ্ঠান আছে, তারা অনলাইনে বই বিক্রি করেন। আপনি এরকম অনলাইনে কি করবে, তাদেরকে নক দিবেন, তারা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে। রেফারেন্স বই হিসেবে আপনাদের জন্য প্রাথমিকভাবে সহায়ক হবে আপনার কাইয়ুম বা আতিকের অ্যানাটমি ফিজিওলজি। এই বইটা রাখতে হবে মেইন বই হিসেবে, এটা একটা সাপোর্ট থাকলো। এটা হচ্ছে আপনি কাইয়ুমেরটা কালেক্ট করে নেবেন, অ্যানাটমি একটা পার্ট আছে, ফিজিওলজি একটা পার্ট আছে। এই বইয়ের এক পৃষ্ঠায় বাংলা লেখা আর এক পৃষ্ঠায় ইংরেজি লেখা আছে, সহজ হবে। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা স্লাইড করে আপনি নোট করে ফেলবেন। হ্যাঁ, কারণ এই বইগুলো কিন্তু আমাদের সব, বিশেষ করে আমি যে স্লাইড গুলো রেডি করেছি, এগুলো আসলে কোনো নির্দিষ্ট একটা বই থেকে না, বাট অনেকগুলো বই থেকে, যেটা আপনার এমবিবিএস এ পড়ানো হয়, আমাদের বিএইচএমএস এ পড়ানো হয়। আসলে তো এগুলো তো আলাদা করে কারো কোনো ক্লাসের কোনো বই না, এটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের বই। এই জন্য যখন যেখান থেকে যেটা ভালো মনে হয়েছে সেখান থেকে আমরা এটা স্লাইড গুলো বা নোট গুলো তৈরি করেছি। ঠিক আছে, আপনি আপাতত কাইয়ুমের অ্যানাটমি এবং ফিজিওলজি বইটা কালেক্ট করে নিতে পারেন, তবে অবশ্যই এই স্লাইড গুলো থেকে নোট করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। জি ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? সময় ইয়াসমিন লাইনে আছেন? সময় ইয়াসমিন, জি স্যার বলেন। প্রমিলা রানী মালো, নুসরাত লাইনে আছেন? নুসরাত জামান, নুসরাত আজম। জি স্যার। আপনি বলেন তো, হার্টের মধ্যে মেইনলি কোন টিস্যুটা আমরা পাই, বা হার্টটা কি টিস্যু দিয়ে তৈরি? স্যার কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল টিস্যু, ভেরি গুড। আর আমাদের এই যে বোন, যেটা হাড়টা কি ধরনের টিস্যু হাড়ের মধ্যে? স্যার কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কোন ধরনের কানেকটিভ টিস্যু, স্পেসিফিক বলেন। স্যার এপিথেলিয়াল, ওটা বলবো? না, বোন তো কানেকটিভ টিস্যু ঠিক আছে, কিন্তু কি ধরনের কানেকটিভ টিস্যু? আমরা কয়টা পার্ট পেয়েছিলাম কানেকটিভ টিস্যু? ভুলে গেছেন? ওনাকে কেউ যদি হেল্প করেন তো। স্কেলেটাল। হুম, স্কেলেটাল।
দেখেন কানেক্টিভ টিস্যু কিন্তু তিনটা পার্ট ছিল, এটা ছিল লুজ অ্যারিওলার কানেক্টিভ টিস্যু, ডেন্সি কানেক্টিভ টিস্যু, স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। আমাদের হাড় যেটা বলছি বোন, সে বোনটা ছিল আমাদের স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু, এই যে Specialized স্পেশাল, connective tissue. এই যে বোন, কার্টিলেজ, ব্লাড। ঠিক আছে, জি। আপনাকে ধন্যবাদ। আর কি আছেন লাইনে? সুরাইয়া ম্যাডাম লাইনে আছেন? সুরাইয়া সুলতানা। সুরাইয়া সুলতানা লাইনে আছেন? আজমল হোসেন আছেন? আলামিন? আলামিন লাইনে নাই? জি স্যার আছে। আচ্ছা, তাহলে আপনি একটু আমাকে বলেন তো, এই যে আমরা যে পড়লাম মাসেল টিস্যু, হ্যাঁ, এই মাসেল টিস্যুর দুই একটা কাজ বলেন তো, ফাংশনটা একটু বলেন তো, মাসেল টিস্যু কি কাজ করে আমার বডি? মাসেল টিস্যু বলেন মাসেল দিয়ে কি করবেন আপনি, আপনি একটা কাজটা বলেন। স্যার চলাচল করতে মানে সাহায্য করে। নড়াচড়া করতে সহায়তা করে, হেল্পস ইন মুভমেন্ট, এই যে দেখেন লেখা আছে হেল্পস ইন মুভমেন্ট। তারপরে আমাদের বসার অবস্থানটাকে ঠিক রাখে। আর কি করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে পয়েন্টটা, জেনারেট হিট। কি করে? মাসেল হিট তাপ উৎপাদন করে। তাপ তাপ উৎপাদন করে। উৎপাদন করে। জি, ধন্যবাদ। যদি- তারেক পাটোয়ারি আছেন নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন তো, নার্ভাস টিস্যু, হ্যাঁ, এর কাজটা কি? নার্ভাস টিস্যু কি কাজ করে? এই যে দেখেন আমার স্লাইড দেখা যাচ্ছে, স্লাইডে কিন্তু লিখে দিয়ে মানে দেখা যাচ্ছে। স্যার নার্ভাস স্যার রিসিপশন অফ দ্য ইমপ্লাসর, স্যার অনুভূতি, Impulse, হ্যাঁ, অনুভূতিটাকে রিসিভ করবে, গ্রহণ করবে, আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায়, তারপর কি করবে? অনুভূতি গ্রহণ করে ট্রান্সমিশন করবে, সঞ্চালন করবে, এবং সেগুলোকে কালেকশন এন্ড ইন্টিগ্রেশন, সংগ্রহ করে একত্র করবে, জড়ো করবে। ঠিক আছে, এরপরে আবার সে ডেলিভারি দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের নার্ভাস টিস্যুর কাজ। যাক, কম বেশি সবাই পারছেন, তবে একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ। কারণ কি, আমরা যত এই যে সামনের ক্লাসগুলোতে আগাবো, আমাদের যদি এই বেসিক বা প্রথম যদি ক্লাসগুলি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, পড়াটাকে ধরতে পারবো না। ঠিক আছে, তো আজকে আমরা আরেকটা স্যার। ক্লাস আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্লাডটা আমরা আজকে শুরু করব, নেক্সট ক্লাসে ডিটেলসে যাব। দেখেন ব্লাডটা কি, একটু আগে আমরা বলছিলাম না, হোয়াট ইজ ব্লাড? ব্লাড কি? এটা কোন ধরনের টিস্যুর মধ্যে পড়ছে বলেন তো? এটা কি টিস্যু নাকি এটা পানির অংশ? কানেক্টিভ টিস্যু ব্লাড। হ্যাঁ, কানেক্টিভ। কোন ধরনের কানেক্টিভ? Sir, আমি কিন্তু specialized একটু আগে connective বলে আসছি, স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। স্পেশাল, যাদের পরীক্ষাতে সংজ্ঞা আসবে যে রক্ত কি, এই শব্দটা যদি না বলেন তাহলে নাম্বার পাবেন না। আচ্ছা, আরেকজন বলেন তো, রক্তটা দেখতে কেমন? এটা কি শক্ত, আঠা আঠা, চাকা চাকা, না পানির মতো? আটা আটা, আঠা আঠা। আচ্ছা, আঠা আঠা ভাব আছে, এদের আসলে আঠা না তো। এটা কি? তরল। তরল, তরল পানির মতো, তাই না? পানির হ্যাঁ, মতো, এই যে দেখেন ব্লাডের সংজ্ঞার মধ্যে আছে, ব্লাড ইজ এ, তিনটা শব্দ, স্পেশালাইজড ফ্লুইড কানেক্টিভ টিস্যু। এই তিনটা শব্দ মনে রাখবে। রক্ত হচ্ছে এই যে স্পেশালাইজড, বিশেষ এক ধরনের ফ্লুইড, মানে কি তরল, কানেক্টিভ টিস্যু যোজক কলা। এই তিনটা শব্দের যদি কোন একটা শব্দ বাদ যায়, রক্তের সংজ্ঞা হবে না, মার্কস পাবেন না। তোর মনে হবে আমি তো ঠিকই লিখেছি, মার্কস পেলাম না কেন? এই তিনটা শব্দই লিখতে হবে, বিশেষ এক ধরনের তরল যোজক। শুধু যদি তরল যোজক কলা বলেন তাহলে কিন্তু হবে না, কারণ সেটা কিন্তু পার্ট আছে, এটা অনেক ধরনের। কারণ আমরা ওই কানেক্টিভ টিস্যু সংজ্ঞার মধ্যে কিন্তু বলে দিছি যে কানেক্টিভ টিস্যু, যে কি বলে, স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু হচ্ছে বিশেষ একজন মানে টিস্যু,
যেটা নর্মাল কানেকটিভ টিস্যুর মতো না। নর্মাল গুলি হচ্ছে ফাইবারের মতো, দড়ির মতো যুক্ত করে রাখে, কিন্তু দেখেন ব্লাড হচ্ছে কি লিকুইড ফ্লুইড, যেটা আমার পুরো বডিতে কি করতেছে, টাচ করে ঘুরতেছে, তার মানে কি সে কানেকশনে থাকতেছে। এজন্য বলা হচ্ছে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? সংজ্ঞাটা সবাই বুঝতেছেন তো? ক্লিয়ার স্যার। এবার দেখেন রক্তের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টি মানে কি? সম্পত্তি, তাই না? হ্যাঁ, যেমন এটা আমার নিজস্ব সম্পত্তি, আমার খুব পার্সোনালিটি আছে, এটা আমার নিজস্ব সম্পত্তি, মানে কি এটা আমার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, একই শব্দ ভিন্নভাবে ব্যবহার হতে পারে, এখানে আমরা বলবো বৈশিষ্ট্য। রক্তের বৈশিষ্ট্যটা কি, প্রপার্টিজ গুলো কি? এই বৈশিষ্ট্য হচ্ছে রক্তের নিজস্ব সম্পত্তি, তাই না? তার মানে প্রপার্টিজ অফ ব্লাড, রক্তের বৈশিষ্ট্য। রক্তের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মেইন হচ্ছে কি কালার। রক্তের রং কি? রক্তের রং কি? লাল, রেড। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে সবটা আমি দেখতেছি। তবে এতক্ষণ বলেন নাই কেন? আমি তো বারবার দেখাচ্ছি স্লাইডটাকে। একটা মিনিট। আমি আবার যাচ্ছি। Sorry, আমি স্লাইডটা কেটে দিছি একবারে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে স্যার দেখা যাচ্ছে এখন। ওকে, ব্লাড হচ্ছে কি? ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্ত হচ্ছে বিশেষ এক ধরনের তরল যোজক কলা। ক্লিয়ার? এই যে প্রপার্টিজ অফ ব্লাড, রক্তের বৈশিষ্ট্য হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে কালার, রেড। রক্তের রং কি? লাল। এটা আমরা সবাই জানি। ছোটবেলায় হইলে এতটুকু লিখলে চলবে, বাট মেডিকেলে এতটুকু লিখলে হবে না, যেহেতু আপনার পরীক্ষায় লিখবেন। কেন লাল সেই কথা লিখতে হবে। ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকে, এই কারণে রক্তের রং হয় সাদা। আচ্ছা, এবার আমাকে বলেন যে টিকটিকি রং দেখছেন? রক্তের রং টিকটিকি রক্তটা কেমন? বা টিকটিকি কি রক্ত আদৌ আছে? টিকটিকি সাদা। সাদা আন্দাজে। রক্ত তেলাপোকা রক্ত কেমন? তেলাপোকা রক্ত আছে? না স্যার তেলাপোকা তো রক্তই নাই। আচ্ছা, চিংড়ি মাছের? স্যার টিচিং এ হয়তো রক্ত দেখি না, রক্ত নেই। রক্ত নাই। আচ্ছা, আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় রক্ত থাকে না, এবং আমরা আমজনতা বা ছোটবেলায় আমরা জানতাম কি এগুলোর মধ্যে কোনো রক্ত নাই, এই জন্য আসলে এগুলা মানে ওই যে চিংড়ি মাছ খাওয়া যায় না, রক্ত নাই, রক্ত হয় না, খাওয়ায় না, অনেকে খায় না। বা তেলাপোকা বা টিকটিকি রক্ত আমরা দেখি না, তাই না? আসলে এদের রক্ত আছে। জি স্যার। হ্যাঁ, রক্ত না থাকলে তো এই প্রাণীতে আসলে কি করে বাঁচতে পারবে না, তাই না? তো এদের রক্ত আছে, কিন্তু এই রক্তের মধ্যে মূলত হচ্ছে এই হিমোগ্লোবিনটা নাই, এই কারণে রক্তগুলো ওই যে সাদা থাকে। হ্যাঁ, দেখবেন তেলাপোকাকে একটু চাপ দিয়ে যদি থাকে, দেখবেন সাদা টাইপের বের হচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে আসলে তেলাপোকার রক্ত, যার মধ্যে কি নাই? হিমোগ্লোবিন নাই। তো যেসব প্রাণীর মধ্যে এই হিমোগ্লোবিন নামক উপাদান থাকে রক্তের মধ্যে, তাদের রক্তটাই সাধারণত কি হয়? লাল হয়ে যায়। এখন এই হিমোগ্লোবিন এমন একটা উপাদান, আমরা এটা পরবর্তীতে পড়বো, কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যারা ছিলেন যে হিমোগ্লোবিন যদি আমাদের বডিতে কম থাকে তাহলে সেখানে কি রোগ হয়? স্যার জন্ডিস। জন্ডিস। হিমোগ্লোবিন কি হয়? তারেক পাটোয়ারি বলেন। প্রশ্নটা আবার বলেন। রক্তে যদি হিমোগ্লোবিন নামক উপাদানটা কম থাকে তাহলে কি সমস্যা হয়? অ্যানিমিয়া। এনিমিয়া হয়। নুসরাত জামান না নুসরাত আজম বলেন।
স্যার কি রোগ হয়? স্যার রক্ত স্বল্পতা না কি হয়? এনিমিয়া হয়? হিমোগ্লোবিন কমে গেলেও স্যার এনিমিয়া হ্যাঁ, হয়? এই এনিমিয়ার বাংলা হচ্ছে রক্ত স্বল্পতা। ও জি জন্ডিস স্যার। জন্ডিস হচ্ছে বিলিরুবিন নামক একটা উপাদান বেড়ে যায়, আর হিমোগ্লোবিনের অভাব হলে রক্ত কি হয়? রক্ত স্বল্পতা হয়। আমরা রক্ত শূন্যতা বলবো না, একটা সময় রক্ত রক্ত শূন্যতা বলা স্বল্পতা। হতো, কিন্তু রক্ত শূন্যতা হলে মানুষ বাঁচে, এই জন্য আমরা বলবো রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা। তাহলে রক্তের জি ফার্স্ট স্যার। বৈশিষ্ট্যটা হচ্ছে কি? তার রংটা কেমন? লাল। কেন লাল হচ্ছে? লাল। রক্তে হিমোগ্লোবিন নামক হিমোগ্লোবিন। পদার্থের উপস্থিত থাকার কারণে এভাবে করে মিশ্রণ। লিখবেন। জি, 2 নম্বর হচ্ছে রেড ভলিউম। ভলিউম মানে আয়তন। হ্যাঁ, কথা বলে অফ করে রাখবেন, আমি জিজ্ঞেস করলে আবার বলবেন। মাইক্রোফোন অফ করেন। ভলিউমটা হচ্ছে কি? ভলিউম শব্দের অর্থ হচ্ছে আয়তন, বা এখানে হচ্ছে পরিমাণ। রক্তের পরিমাণটা কেমন? অ্যাবাউট 5 লিটার্স ইন অ্যাডাল্ট, এই শব্দটা লিখতে হবে। কোনো কোনো বইয়ে আছে 5 থেকে 6 লিটার চলবে, তবে এই যে অ্যাবাউট শব্দটা লাগাতে হবে, কারণ যদি আপনি লেখেন 5 লিটার তাহলে ফিক্সড হয়ে গেল। আসলে 5 লিটার না, এটা 4.5 হতে পারে, 4.8 হতে পারে, 5.6 হতে পারে, তাই তো? এই জন্য শব্দটা দিয়ে লাগাই দিচ্ছি আমরা কি? অ্যাবাউট, মানে প্রায় 5 লিটার কার বডিতে? ইন অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্কদের শরীরে প্রায় 5 লিটার পরিমাণ রক্ত থাকে, তার আয়তন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরে। এই বৈশিষ্ট্যকে বলা হয় পিএইচ। এখানে একটু পিএইচটা আসলে হবে পি এর মাথার উপরে, একটু নিচে চলে আসছে। পিএইচটা নিচেও লেখে কেউ কেউ, তবে অ্যাকচুয়ালি হচ্ছে পি এর মাথার উপর হচ্ছে এইচটা থাকবে ক্যাপিটাল, বড় হাতের পি, বড় হাতের এইচ, পিএইচ। এটা একটা সংকেত, এটার অর্থটা একটু ব্যাপক এবং একটু জটিল। এটা আমাদের কেমিস্ট্রির মূলত একটা পার্ট, বায়োকেমিস্ট্রির বা কেমিস্ট্রির অংশ। তবে সহজ করে যেটা, পিএইচ যদি আমরা বলি যে হোয়াট ইজ পিএইচ, আমাদের শরীরের বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক কি থাকে, বস্তু থাকে, রাসায়নিক মিশ্রণ থাকে এবং রাসায়নিক বিক্রিয়া হয় আমাদের শরীরের মধ্যে, অথবা প্রত্যেকটা যেগুলো রাসায়নিক আইটেম দিয়ে তৈরি হয়, এই প্রত্যেকটা বস্তুর মূলত 2টা ক্যাটাগরি থাকে, 2টা পার্ট থাকে। একটা হচ্ছে দেখবেন কোন বস্তু থাকে অ্যাসিড টাইপের, অ্যাসিডিক বলা হয় এটাকে, বাংলায় বলা হয় অম্লীয়, এবং আরেকটাকে বলা হয় অ্যালকালাইন বা বেস বা ক্ষারীয়। এই নাম 2টা কি সবাই শুনছেন তো, বা শুনেন নাই? কি একটু থাকলে হাত তুলেন তো বা আওয়াজ দেন। আমি শুনি নাই। অম্লীয় এবং ক্ষারীয়, এই শব্দ 2টা শুনেন নাই আপনারা? কে বলছেন শুনেন নাই? না স্যার। স্যার আমি শুনি নাই পর্যন্ত। আচ্ছা, আপনি শুনেন নাই, আজকে প্রথম শুনেন, তাই তো? আচ্ছা, জি স্যার। দেখেন, অ্যাসিড মানে হচ্ছে অম্ল, টক। আমরা টক খাই না? টকের বাংলা হচ্ছে, এই যে আরেক নাম হচ্ছে অম্ল, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাসিড। আমরা অ্যাসিড জানি, অ্যাসিড হচ্ছে কি? বিধ্বংসী, তাই না? আমাদের শরীরে অ্যাসিড থাকে, পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব শক্তিশালী অ্যাসিড। এটা এমন শক্তিশালী যে 1 ফোঁটা যদি আপনার হাতের তালুতে রাখা হয়, হাতের তালু ছিদ্র হয়ে মাটিতে পড়ে যাবে, এরকম শক্তিশালী অ্যাসিড। তারপর সালফিউরিক অ্যাসিড, নাম শুনছেন? এই অ্যাসিডগুলি যদি কোনো কারণবশত খাওয়া হয়, এগুলো একটু টক টক লাগে, তাই না? এই জন্য টক জাতীয় খাবারগুলোকে বলা হয় অ্যাসিড জাতীয় খাবার। আমরা যদি রেপার্টরি খুঁজে, রেপার্টরিতে পাবেন অ্যাসিড, ঠিক আছে? অম্লীয় বাংলা হচ্ছে অম্ল বা টক, যেমন তেঁতুল, লেবু, এগুলো আমরা খাই, টক, এর মধ্যে অ্যাসিড থাকে। এবং আমাদের পেটের অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের ফলে, অথবা আমরা যেটাকে বলি যে একটু কি যে গ্যাস্ট্রিক থেকে, মানে পাকস্থলী থেকে যে একটু সমস্যা হয় গ্যাসের, তখন আমরা বলি কি অ্যাসিডিটি হয়েছে। এই শব্দগুলি শুনেন নাই অ্যাসিডের? জি স্যার, শুনছি। ওকে, গুড। এরপর হচ্ছে বিপরীত ক্রমে, আমরা বিপরীত ক্রমে যদি আমরা দেখি, দেখবেন সাবান। সাবান হাতে ধরলে হাতে একটু কি হয়ে যায়? একটু খসখসে ভাব চলে আসে না? খসখসে ভাব চলে আসে, হ্যাঁ? জি। এই সাবান, তারপরে যে শ্যাম্পু দেই, এগুলো একটু খড়খড়া বা কি খসখসে। এগুলো হচ্ছে অ্যাসিড এবং ক্ষার একটা আরেকটার কি, মানে দা কুমড়ার মতো একটা আরেকটার অ্যাকশনকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? এই সাবান হচ্ছে একটু খড়খড়া টাইপের, এই জন্য দেখবেন খসখসা হয়ে যায়। এই খড়খড়া বা খসখসা ভাব হচ্ছে আমাদের অ্যালকালাইন, যেটাকে আমরা বলি ক্ষার। এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি বেজ। এই বেজ শব্দটা পাইলে যদি কোথাও পান, বিএজি, বেজ, সেটা বুঝবো আমরা কি? ক্ষার। এই যে দেখবেন আমরা অনেক সময় এই চুলে শ্যাম্পু দেই, শ্যাম্পু দেওয়ার পর চুলগুলি খুব একটু রুক্ষ হয়ে যায়, খড়খড়া হয়ে যায়।
এখানে কি থাকে, অ্যালকালাইন থাকে। এই চুলের খোরখরা ভাবটা বা কি এই যে খসখসে ভাবটাকে, রুক্ষ ভাবটাকে দূর করার জন্য শ্যাম্পু করার পর আমরা কি জানি দেই, কি দেই আমরা? এই যে মেয়েরা, আমরা ছেলেরা তো ই করি না, কিন্তু মেয়েরা তো ব্যবহার করি। মেয়েরা কি দেই আমরা চুলে? কন্ডিশনার দেই। এই কন্ডিশনার দিলে কি সুন্দর চুলটি স্মুথ হয়ে যায়, তাই না? এটার মধ্যে আবার এসিড থাকে। কি বুঝতে পারছেন তো? তাহলে দেখেন একটা রিঅ্যাকশনটাকে নষ্ট করে। এখন এরকম এই পিএইচ এর একটা মান আছে, হ্যাঁ, এটা গাণিতিক একটা সংকেত, একটা সংখ্যা আছে। এই সংখ্যাটা আবার বের করার জন্য অনেক সূত্র আছে, জটিল সূত্র। আমি ওইদিকে যাব না, কারণ এটা বুঝতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তো সহজ কথা হচ্ছে, আমাদের শরীরে হোক বা কোনো বস্তু যদি থাকে, সেটার মধ্যে অ্যাসিডের পরিমাণ কেমন নাকি আমাদের ক্ষারের পরিমাণটা কেমন, সেটাকে নির্ণয় করার জন্য একটা স্কেল ব্যবহার করা হয়, একটা পরিমাপক ব্যবহার করা হয়। সেই পরিমাপকের নাম হচ্ছে পিএইচ। সহজ কথা কি বোঝা গেছে পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে এমন একটা স্কেল, এমন একটা পরিমাপক যার সাহায্যে কোনো বস্তু অ্যাসিডিক মানে অম্লীয় কিনা অথবা অ্যালকালাইন বা বেস কিনা, ক্ষারীয় কিনা, সেটা মেজারমেন্ট করা যায়, সেটা নির্ণয় করা যায়। সেই স্কেলের নাম হচ্ছে পিএইচ। সংজ্ঞাটা কি সবাই ক্লিয়ার? পিএইচ জিনিসটা কি বুঝতে পারছেন? স্যার জি স্যার। ওকে। এই পিএইচ এর নিউট্রাল একটা মান আছে, হ্যাঁ, যেমন পানি। দেখেন পানি হচ্ছে আল্লাহ পাকের এমন একটা নিয়ামত, এর তুলনা পৃথিবীতে অনেক কিছুর সাথে তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, এবং এটার নাম হচ্ছে কি জীবন। এই পানি হচ্ছে এমন একটা নিউট্রাল বস্তু, এর পিএইচ মান হচ্ছে 7। এই পিএইচ এর স্কেলের মানটা 0 থেকে 14 পর্যন্ত হইতে পারে। এর নিরপেক্ষ বা মানে কোনো দলের না, এই মানটা হচ্ছে কত, 7 থাকে। যদি কোনো বস্তুর পিএইচ এর মান 7 থেকে কম হয়, তাহলে ওই বস্তুটা হবে অ্যাসিডিক বা অম্লীয়। আপনারা যারা খাতায় নোট করতেছেন, কথাটা লিখে রাখেন সাইড নোট হিসেবে হোক, যে পিএইচ হচ্ছে এমন একটা স্কেল যার মাধ্যমে কোনো বস্তু অম্লীয় না ক্ষারীয়, অর্থাৎ অ্যাসিডিক না অ্যালকালাইন, সেটা নির্ণয় করা হয়। এর মান 0 থেকে কত 14 পর্যন্ত হয়। যার নিরপেক্ষ বা নিউট্রাল মান হচ্ছে কত, 7, যেটা পানিতে পাওয়া যায়। অর্থাৎ পানি হচ্ছে নিরপেক্ষ, সেটা অ্যাসিডও না অ্যালকালাইন। কিন্তু যদি কোনো পানির মধ্যে, যেমন সমুদ্রের পানি, সেটা কি একটু খসখসে না, লবণ লবণ না, এটার মধ্যে প্রচুর ক্ষার থাকে। এই সমুদ্রের পানির পিএইচ এর মানটা অনেক বেশি থাকবে। নদীর পানি, পুকুরের পানি বা আমাদের খাওয়ার পানি, এবার খাওয়ার পানিটা যদি একটু টক টক না থাকে তাহলে 7 থাকবে, আর যদি একটু কমে যায় তাহলে থাকবে কি, পিএইচ এর মান কম। যদি 7 এর কম হয় তাহলে সেটা হবে অ্যাসিডিক, যদি 7 এর বেশি হয় তাহলে হবে কি, অ্যালকালাইন। তো চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে রেজাল্ট, রক্তের মধ্যে এই পিএইচ এর স্কেলের মান হচ্ছে 7.4। তাহলে এবার বলেন তো, এই 7.4 থাকে, এটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অম্লীয়। অম্ল বস্তু 7 এর নিচে হলে আমার রেজাল্ট হচ্ছে 7.4, 7.4। ক্ষারীয় হবে। এই জন্য আমরা বলে দিয়েছি, দেখেন 7.4 লিখে দিয়েছি স্লাইটলি অ্যালকালাইন, মানে সামান্য পরিমাণ ক্ষারীয়। রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। এই কারণে আমাদের রক্তটা হচ্ছে দেবে একটু খসখসা, একটু খার খার, টক টক না। লবণ এই জন্য খেলে কি একটু নোনতা নোনতা লাগে, টেস্ট কিরকম, সল্টি। এটার মধ্যে কি থাকে, ক্ষার থাকে, হ্যাঁ, স্লাইটলি অ্যালকালাইন। এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বটা কি, এটা আবার একটা ফিজিক্সের টার্ম, কিন্তু এটা সহজ করে বোঝার জন্য আমরা বলবো, আমরা কোনো বস্তু যখন ওজন করা হয়, এটাও সাধারণত পানির সাথে কম্পেয়ার করা হয়, যে কোনো বস্তু পানির চাইতে কত গুণ ভারী হবে না হালকা হবে। দেখেন আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা যদি বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন অথবা ক্লাস 7-8 যারা পড়ছেন, এখানে একটা প্রশ্ন ছিল বা সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন থাকে, এক টুকরো লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন? এরকম প্রশ্ন কি শুনছেন? জি জি স্যার শুনছি। এইটা হচ্ছে এই যে পানির আপেক্ষিক গুরুত্বের কারণে, হ্যাঁ, অর্থাৎ এই আপেক্ষিক গুরুত্বটাই বলে দিবে কোনো বস্তু পানিতে ভাসবে নাকি পানিতে ডুবে যাবে না পানিতে নিমজ্জিত থাকবে। ঠিক আছে?
তো এখানেও পানিকে আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কম্পেয়ার করার জন্য। পানির আপেক্ষিক গুরুত্বকে আমরা 1 কাউন্ট করি। যদি কোনো বস্তু পানির সাথে কম্পেয়ার করলে তার যদি আপেক্ষিক গুরুত্ব 1 এর চাইতে যদি কমে যায়, তাহলে এই বস্তুটা পানিতে কি হবে? ভাসবে, পানির উপরে থাকবে। যদি কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব 1 এর চাইতে অনেক বেশি হয়, তার মানে ওই বস্তুটা পানিতে ভাসবে না, পানি থেকে নিচে হয়ে যাবে, ডুবে যাবে। ক্লিয়ার? আর যেগুলো 1 এর কাছাকাছি থাকবে এরা ডুববেও না, ভাসবেও না, এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থা। তো দেখেন এই রক্তের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.061, মানে 1 এর একদম প্রায় কাছাকাছি। যদি 1 এর সমান হয়ে যেত তাহলে কি হতো? এটা ভাসতো, কিন্তু রক্তটা আসলে ভাসে না। আবার 1 এর চাইতে খুব বেশি মানে পয়েন্টও না, অনেক বেশিও না, তার মানে কি এটা ডুবেও যাবে না। এই জন্য দেখবেন যারা এই যে এখানে ম্যাডামরা আছেন, দেখবেন আমরা অথবা যারা আমরা এই যে অনেক সময় গরু জবাই করার পর গরু গোস্ত যখন আমরা ধুই, বা মাছের রক্ত যখন ধুই, বা মুরগির গোস্ত যখন আমরা ওয়াশ করি, দেখবেন কোনো একটা বল বা কোনো একটা বালতির মধ্যে রাখার পর এই রক্তগুলি যদি একটু জমাট বেঁধে যায়, তখন সেটা কি করে? পানির একটু মধ্যেখানে রেখে ঘুরতে থাকে, রক্তের অংশগুলা জমাট বেঁধে গিয়ে ঘুরতে থাকে। তার মানে কি এটা ভাসেও না, ডুবেও না, এটা হচ্ছে নিমজ্জিত থাকে। এটা থাকে হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্বের কারণে, স্পেসিফিক গ্র্যাভিটির কারণে। তার মানে রক্তের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1.061। এটা একটা রক্তের বৈশিষ্ট্য, এটা মুখস্থ করে নেবেন। এটা চিকিৎসা বিজ্ঞানীরা বের করে দিয়েছে আমাদের জন্য। এরপর আরেকটা নতুন শব্দ হচ্ছে, সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি সান্দ্রতা, মানে কঠিন একটা শব্দ, এটা ফিজিক্সের একটা টার্ম, কিন্তু আমি সহজ করে যদি বলি, এই ভিসকোসিটি মানে হচ্ছে আঠালো ভাব বা আঠা আঠা, যেটা ওই যে আমরা প্রথমে বলছিলাম রক্ত একটু আঠা আঠা থাকে। এখন দেখেন আঠা কথাটা বললে আমরা বুঝি কি সুপার গ্লু টাইপ কিছু একটা বা গাম টাইপের, যেটা লাগলে আর উঠে না, বা উঠে দেখলে অনেক কষ্ট হয়। সুপার গ্লু তো লাগলে সহজে উঠেই না, ওই যেখানে একটা পড়ে যায়, তাই না? কিন্তু ভিসকোসিটি হচ্ছে গিয়ে এটা একটু কিটার, মানে ওই টাইপেরই, কিন্তু আসলে এটা কি না, অ্যাকচুয়ালি আঠা না, কিন্তু আঠার মতো। এটাও পানির সাথে কম্পেয়ার করেছে যে অ্যাবাউট 5 টাইমস মোর ভিসকাস দেন ওয়াটার, অর্থাৎ রক্তটা হচ্ছে পানির চাইতে 5 গুণ বেশি আঠালো, বা তার সান্দ্রতা 5 গুণ বেশি। এখন আমার প্রশ্ন, পানি কি আঠা? বলেন। না। পানি তো আঠা না, বরং আমরা আঠা ধরলে আর পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলি, কিন্তু পানিরও ভিসকোসিটি আছে। তার মানে কি পানির মধ্যে একটা আঠালো ভাব আছে। বিষয়টা কেমন আমি ব্যাখ্যা করি, দেখেন। এই যে আমরা টেবিলে বসে আছি, অথবা আপনাদের ফ্লোরে যখন আপনারা ঘরের যখন কাজকর্ম করেন, তখন ঘরটা একটু মুছে ফেলেন, তাই না? বা কোথাও পানি পড়ে গেছে, পানিটা যদি আমি এখন এই মতো মুছে ফেলি, পানিটা কিন্তু চলে গেল, পানিটা আমি মুছে ফেললাম, কোনো পানি নাই, কিন্তু ওই জায়গাটা হাত দিলে কেমন লাগে? ধরলে ভিজা। একটা ভিজা লাগে। ভাব থাকে না? তার মানে কি পানির কিছু অণু বা অংশ ওখানে লেগে আছে। এটাই হচ্ছে পানির ভিসকোসিটি বা পানির সান্দ্রতা, অর্থাৎ তার একটা আসক্তি, একটা লেগে থাকার অনুভূতি। এই যে পানির যে সেলগুলো থাকে, মানে পানির যে কণাগুলো থাকে, অণুগুলো থাকে, এই অণুগুলো এই ভিসকোসিটির কারণে একটা অণু আর একটা অণুর সাথে লেগে থাকে, ধরে রাখে শিকলের মতো শক্ত করে। এই জন্য দেখবেন যদি আমরা কোনো ড্রপার দিয়ে কোনো লিকুইড, কোনো পানি, তেল যদি আমরা ফেলতে চাই, এই ড্রপারের ড্রপটা কেমন হয়? কেমন হয়? স্যার গোলাকার ভাবে গোলাকার হয়ে যায়। হ্যাঁ, এই গোলাকার স্যার। হচ্ছে অণুগুলো একটা একটা লেগে থাকে, এটা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এখন এইটাই, পানির চাইতে যে যত বেশি তার ভিসকোসিটি থাকবে, ওই বস্তুটা অত বেশি কি হবে? আঠালো বা চটচটে হবে। এই জন্য রক্ত যখন হাতে লাগে, শুকানোর পর একটা চটচটে একটা খসখসে ভাব আসে, এটা হচ্ছে রক্তের ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটিটা কেমন? পানির চাইতে 5 গুণ বেশি। তাহলে সুপার গ্লুর ভিসকোসিটি কত হবে? নিশ্চয়ই পানির চাইতে 1000 গুণ হইতে পারে, 1200 গুণ হইতে, 500 গুণ হইতে পারে, আমার ঠিক জানা নাই। এটা তো বিজ্ঞানীর গবেষণা করে বের করতে পারে যেটা কত গুণ বেশি ভিসকাস হলে সুপার গ্লুটা একদম লেগে থাকতে পারে। ঠিক আছে? তাহলে পানির চাইতে 5 গুণ বেশি ভিসকাস, এবং এর টেস্ট কিরকম? সল্টি, লবণাক্ত। তাহলে আমরা কালার পেলাম রেড। কেন রেড? হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। ভলিউম কেমন? প্রায় 5 লিটার থাকে অ্যাডাল্টের মধ্যে। তার পিএইচটা কেমন? 7.4, এর কারণে স্লাইটলি অ্যালকালাইন, সামান্য একটু ক্ষারীয়। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.061, ভিসকোসিটি হচ্ছে পানির চাইতে 5 টাইমস মোর ভিসকাস, টেস্ট হচ্ছে সল্টি।
আমাদের পড়াটা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা ব্লাডটা শুরু করলাম, যেহেতু নতুন টার্ম আপনারা অবশ্যই নোট করবেন, পড়বেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর এই ক্লাস সম্পর্কে বলা হয়েছিল যে আপনারা আপনাদের ফেসবুকে বা আমাদের যে ডিএইচএমএস যে অনলাইন যে একাডেমি এসডি, এইটার মধ্যে আপনার এই গ্রুপটার মধ্যে আপনারা শেয়ার করবেন, পড়াগুলো একজন একজন লিখবেন, এবং প্রত্যেকে যার যার ক্লাসমেট থাকবে বা যার যার যারা পাশ করে গিয়েছেন ডক্টর থাকবেন তাদেরকে ইনভাইট করবেন। কারণ আমাদের এই অ্যানাটমি ফিজিওলজির এই পার্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যারা রেগুলার ক্লাস করবেন না, বা আমি পজিটিভ ধরে যারা রেগুলার ক্লাস করবেন, যারা নিয়মিত পড়াশোনা করবেন, এরা প্রত্যেকটা পার্ট আমাদের যেটা প্র্যাকটিক্যাল লাইফ, যেটা প্র্যাকটিস জীবনে, বিশেষ করে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, টেস্ট, রোগ বোঝা, প্র্যাকটিস অফ মেডিসিন, ইভেন ম্যাটেরিয়া মেডিকা বুঝতেও সহায়তা হবে। কারো কোনো প্রশ্ন আছে? জয়ন্তদা কি আছেন? আমাদের রেকর্ড অফ করতে পারেন। স্যার জি বলেন। স্যার এই ক্লাস রেকর্ডেড ক্লাসগুলা পাওয়ার তো আমরা উপায় পাচ্ছি না। আমি বিশেষ করে কোথায় গেলে এটা পাওয়া যাবে? ইয়াতে এইচডি হোমিওর কোন পেজে? এটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইট আছে, আপনি এটা হচ্ছে hdhomeo.com, এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে দেখবেন ওখানে আমাদের ক্লাস ওয়াইজ লিংক দেওয়া আছে। আপনি আপনার যে ক্লাস, অর্থাৎ এই যে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার লিংকে ঢুকলে এটা পাবেন। তবে এখন আমাদের ফ্রি ক্লাস চলতেছে, এই কারণে আপনারা পাবেন। খুব শীঘ্রই যদি ফ্রি ক্লাস বন্ধ হয় তাহলে রেকর্ডেডটা পাবেন না। এই জন্য যারা এখনো ভর্তি হন নাই অবশ্যই 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন। স্যার জি আমি আজমল তো স্যার ভর্তি হয়েছি। হাত তুলছে, বলেন। স্যার বলছিলাম যে আমি তো ভর্তি হয়েছি, আমি ওই রেকর্ডেড গুলা একটু দেখে দেখে আবার ইয়ে করতে চাই, কিন্তু পাইতেছি না। এটা আপনি আমাদের যে এসডি ওখানে